ইসলামের কি এই অবস্থাটা ঠিক আছে যে যে পাটোয়ারি বা পাটোয়ারির মতো এরকম আরো আছেন কিন্তু কয়েকজন যারা জাতীয় পার্টি করলেও, আমি বলতেছি আর কি, আপনি ইনসাফের খাতিরে আপনি আমারে বলেন। এখন দেখেন আমার পার্সোনাল পজিশন, আমি ইনসাফকে আমার পার্সোনাল পজিশন হলো আমি যেটা চাই, আই ওয়ান্ট অ্যান এক্সাম্পল যে আওয়ামী লীগের ফ্যাসিবাদের সাথে যারা ছিল তাদের একটা পানিশমেন্ট হইতে হবে, যে পানিশমেন্টের মধ্য দিয়ে এই দেশের রাজনীতিতে একটা এক্সাম্পল তৈরি হবে যে যারা বুঝবে যে আমি গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে চলে গেলে দ্যাট উইল নট গো আনপানিশড। এবং এটাতে যদি 2-4 জন ভালো লোকের কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, আমি মনে করি এটা মাইনে নেওয়াই আমাদের জাতীয় ইন্টারেস্টের জন্য ভালো। ফেসিবাদের সঙ্গে ছিল, এটা সংজ্ঞায়ন হচ্ছে জাতীয় পার্টি করলেই ফেসিবাদের সঙ্গে ছিল, আওয়ামী লীগ করলেই ফেসিবাদের সঙ্গে ছিল। না খালেদ ভাই, আপনি যদি আমি মূলনীতি বললাম, এই মূলনীতিতে যদি ডেফিনেশনে জাতীয় পার্টি না পড়ে আপনি বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আপনি মূলনীতি এগ্রি করেন, তারপরে বলেন যে একটা আলাপ আলোচনার ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আমরা এটা ঠিক করব। আমি জাতীয় পার্টির স্পেসিফিক বক্তব্য দিতে চাই না, আমি শুধু বলতে চাই যে আপনি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে পারবেন না, কারণ আওয়ামী লীগ এখনো ফ্যাসিবাদের মধ্যে আছে, এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদকে যারা স্ট্রংলি সহযোগিতা করছে আপনি তাদেরকে মাপপা কিছু লোককে বাদ দিবেন, জাস্ট টু মেক অ্যান এক্সাম্পল। জাস্ট আস্কিং, এই ক্ষেত্রে কি আমরা এই দায়িত্বটা জনগণের কাছে দিতে পারি না, তাই না? যেমন কেন আমি কথা বলতেছি গালিব, আমি বলি সেইটা হচ্ছে 2023-এর অক্টোবরে একবার আমি মানে ওপেন বলছিলাম যে শেখ হাসিনার যদি সাহস থাকে শুধু চেয়ারটা ছাইরে শেখ রেহানাকে প্রধান নির্বাচন কমিশনার বানায় ইলেকশন দেন, দেখি কয়টা আসলে জিতে আসেন। মানে আমার কথা হইল জনগণ দিয়া প্রত্যাখ্যাত হওয়ার বা জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করার যে সুযোগটা গণতন্ত্রের আছে সেইটা কি আমরা নিতে রাজি না? মানে ব্যাপারটা কি এরকম না? এখানে দুইটা জিনিস, একটা হলো যে এক পর্যায়ের অপরাধ আছে, যে পর্যায়ের অপরাধ হলে আমরা তাকে জনগণের কাছেই পাঠাই না। যেমন ধরেন একজন লোক দুর্নীতির কারণে অভিযুক্ত হইলো এবং সর্বোচ্চ আদালত থেকে পানিশমেন্ট হইলো, আপনি তার ব্যাপারে আর্গুমেন্ট করেন না যে আমি তাকেও নির্বাচন করতে দিব, দেখি জনগণ ভোট দেয় কিনা, বরং আপনি কিন্তু এই আর্গুমেন্ট করেন যেহেতু সে কনভিক্টেড সে ইলেকশন করতে পারবে না। ধরেন একজন ঋণ খেলাপি, তার ব্যাপারে কিন্তু আপনি এই আর্গুমেন্ট করেন না যে সে ঋণ খেলাপি, সো হোয়াট, পিপল ডিসাইড। আচ্ছা ঠিক আছে, এটা ব্যক্তির ক্ষেত্রে যেমন ঠিক, এটা কি দলের ক্ষেত্রেও ঠিক? আমি মানি যাদের ব্যক্তিগত অপরাধ আছে তারা ইলেকশন করতে পারবে না, কিন্তু দলই নামতে পারবে না, দলই কিছু বলতে পারবে না, আওয়ামী লীগের কথা মুখ দিয়েই বলা যাবে না। আমি আওয়ামী লীগের কথা বললে আমিও আওয়ামী লীগের দোষর হয়ে যাব। আমার নামে হাজার ইনফাইনাইট টাইমের জন্য মনে করি না, কিন্তু একটা টাইম বিং আমি মনে করি এটা আমাদের গণতন্ত্রের জন্য জরুরি। কারণ আপনি যদি এখনই আওয়ামী লীগকে ইনরোড দেন তাহলে আওয়ামী লীগ এখানে আইসা আবার কেওয়াস তৈরি করবে, কারণ সে তো আপনার এগেইনস্টে সন্ত্রাস করবে আবার। আপনি মনে করতেছেন ওকে যদি আপনি রেজিস্ট্রেশনের বাইরে রাখেন তাহলে আর ও কেওয়াস করবে না, সন্ত্রাস তৈরি করতে পারবে না? আপাতত পারবে না, কারণ আপনি যদি তাকে নির্বাচনের বাইরে রাখেন, দেখেন আপনি সব নির্বাচনের বাইরে রাখলে আপনি আর এটা করতে পারবেন না, আপনি এরকম মনে করছেন। ঠিক আছে, আওয়ামী লীগের পলিটিক্যাল সাপোর্ট লেস দ্যান 10%, এই 10%ও আপনার পোলগুলো যদি এখন দেখেন আগামী নির্বাচনে এই 10% এদিক ওদিক ভাগ হয়ে যাবে। আপনি যদি আওয়ামী লীগের বিচার করেন একটা নির্দিষ্ট সময় সে বাইরে থাকে, তাহলে এর মধ্যে দিয়ে বাংলাদেশ একটা নতুন পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। তাহলে ও কেওয়াসটা আর করবে না, যে কেওয়াসটা আপনি ধারণা করতেছেন যদি ওর ইলেকশনে আনেন তাহলে। আচ্ছা, তাকে ইনফাইনাইট টাইম, আমি ইনফাইনাইট টাইম বাইরে রাখার পক্ষে না, আমি মনে করি বিচারের পরে আপনার রিকনসিলিয়েশন শুরু করতে হবে। মোটামুটি 3টা নির্বাচন বাইরে রাখার ব্যাপারে পরিষ্কার। বেশি পাটোয়ারি আপনার দিকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, সেটি হচ্ছে যে জামাতে ইসলামী ওই সময় 21শে আগস্টের গ্রেনেড হামলার পরে জামাতে ইসলামের অবস্থানকে নিয়ে ইসলাম অনুমোদন করে কিনা, আপনি যদি ছোট্ট করে জবাব দেন। আমরা আসলে পাটোয়ারির সাথে কথা কম বলতেছি, আপনার সাথে কথা বলতে বেশি ভালো লাগছে। জোটে যখন জামাত ছিল, আমি যদি ওভারঅল তাদের পারফরম্যান্স দেখি, তাদের 2 জন মন্ত্রী ছিলেন, তারা 1 পয়সারও করাপশন করেন নাই, এটা তাদের এক্সট্রাঅর্ডিনারি জিনিস ছিল। আর আপনি যদি আমার এখানে একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। বিএনপির মন্ত্রিসভায় আমি ধরে নিলাম সে সময় 30-35 থেকে 40 জন লোক ছিল, এর মধ্যে করাপশন করছে কিন্তু আসলে 5-6 জন। বিএনপিরও 27-28 জন ছিল যারা করাপশন করে নাই, সংখ্যাটা বোধহয় আরেকটু কম হবে। আচ্ছা 22-23 জন, 17-18 জন। জামাতের যদি 2 জন করাপশন না করে 17-18 জন করে নাই, করে নাই 50%। এটা ব্যক্তির জন্য করে নাই, ব্যক্তির কারণে না সে ঠিক আছে, কিন্তু জামাতের যেহেতু 2জনই করে নাই, এটা জামাতের জন্য একটা পজিটিভ পয়েন্ট। আপনি প্রশ্ন তুলতে পারেন এই 2 জন যদি 60 হয় তাহলে কি তারা না কইরা থাকতে পারবে? দ্যাটস আ ভ্যালিড কোশ্চেন, কিন্তু ওনারা করে নাই। কিন্তু আমি যদি ওনাদের সমালোচনা, আপনি যদি নেগেটিভ পয়েন্ট করতে চান তাহলে আমি 3টা বড় পয়েন্ট বলবো। একটা হচ্ছে বিএনপির করাপশনের ব্যাপারে ওনারা পাবলিকলি সমালোচনা করেন নাই। 2 হলো বিচারপতিদের বয়স যখন বাড়ানো হয়েছে, এন্ডোর্স করছেন প্রতিটা কাজ, এন্ডোর্স করছেন, মানে প্রতিটা কাজ এন্ডোর্স করছেন, এন্ডোর্স বলতে পারেন। ওকে, আই এগ্রি উইথ দ্যাট। সংসদে যখন প্রশ্ন উঠেছে, ছোট করে প্রশ্ন উঠছে, তখন প্রতিটা কাজ এন্ডোর্স করছেন। ওনারা মারা গেছেন, ওনাদের সম্পর্কে আমি কিছু বলতে চাই না, কিন্তু ওই সংসদের ওই হ্যান্ডসার যদি আপনি পড়েন, প্রতিটা কাজ এন্ডোর্স করা হয়েছে, প্রতিটা কাজ। আচ্ছা না, আমার ওটা দেখতে হবে, আমি না দেখে বলতে পারবো না, কিন্তু আমি আমার জায়গা থেকে বলতেছি ওনারা পাবলিকলি সমালোচনা করেন নাই।
সেকেন্ড হইলো বিচারপতিদের বয়স বাড়ানো হয়েছে, আপনার এই বাড়ানোর মধ্য দিয়ে আপনার তত্ত্বাবধায়ক সরকারের পলিটিক্যাল ইনস্টিটিউশনকে আপনার আঘাত করা হয়েছে, এটাকে ওনারা সমালোচনা করেন নাই। শামীম ভাই যে প্রশ্ন তুলছেন সেটা মেরিট আছে, যে 21শে আগস্টের যে বোমা হামলা হয়েছে সেটাকে বিএনপি যখন আপনার এই জজ মিয়া নাটক করছে ওনারা সেটার সমালোচনা করেন নাই, এটা অন্যায় কাজ করছেন, ভুল কাজ করছেন, ভুলকে আপনার স্ট্রেট ফরওয়ার্ড ভুল বলতে হবে। পারবে না। তারপর হচ্ছে প্রধান না এবং এবং শেখ হাসিনা যদি নেতৃত্ব সামনে থেকে না দিতে পারেন, এই ক্ষেত্রে তিনি দিতে পারতেছেন না কারণ তিনি কনভিক্টেড, তাহলে আওয়ামী লীগ ভাগ হওয়ার সম্ভাবনা আছে কয়েকটা। সেই আওয়ামী লীগের মধ্যে থেকে কে কোনটা মানে আমি জানি না, মানে তাদেরকে একটা বড় বিপদ থেকে আসলে বাঁচায় দেওয়া হইতেছে, কারণ নৌকালে অন্তত 3টা গ্রুপ দাঁড়া যেত বলে আমার মনে হয়। খালেদ ভাই, আমি এই জায়গায় ফিলোসফিক্যালি ডিফার করি। আমি মনে করি যে আমাদের জন্য মোর ইম্পর্টেন্ট জায়গাটা হলো যে আমরা একটা ফ্যাসিবাদ অতিক্রম করে আসছি এবং এই ফ্যাসিবাদের মেকিং এ যারা যারা ছিল তাদের এক্সাম্পলারি পানিশমেন্ট থাকতে হবে আমাদের সমাজে। আপনি এটা আদার দৃষ্টিতে দেখতে পারেন, কিন্তু আমি মনে করি যে পানিশমেন্টের এগেইনস্টে তো না, পানিশমেন্ট যাদের বিরুদ্ধে মামলা হবে তাদের বিরুদ্ধে আমি মনে করি পার্টি আমার সাথে ডিফার করতে পারেন, মানে সংগঠনের ব্যক্তি এবং পার্টি দুইটাই মনে করি। আমরা আপনার কাছে একটু আসি ডক্টর গালিব, যে 24শে আগস্ট থেকেই মানে আজকে আওয়ামী লীগের পক্ষে এত কথা বলছে, এটা কাইটা আবার মানে জামাতে ভাই গালিব ভাই আপনি একটু বলে দিয়েন জামাত ইসলামের লোকরা যাতে আমাকে একটু কম আক্রমণ করে। বলে দিলাম যে খালেদ ভাই ভালো সাংবাদিক, তারা গালাগালি করা যাবে না এবং গালাগালি অ্যাজ এ হোল করাই খারাপ জিনিস। আচ্ছা ঠিক আছে, আপনার কেউ গালাগালি করলে আপনি বললেন যে আমি আপনার পছন্দ করি, এই জন্য যেন গালাগালি না করে। আচ্ছা দেখা যাক আপনার পছন্দের ফলে এটা কি হয়। কিন্তু আমি আপনাকে বলি 24শে আগস্ট থেকে মাওলানা ভাসানী একটি বক্তব্য অনেকে সামনে এনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটি হলো নীল নদের পানি নীল নয়, জামায়াত মানে ইসলাম নয়। প্রায় একই সুরে গত কয়েক মাস ধরে হেফাজতের আমির জামায়াতকে নিয়ে একের পর এক নেতিবাচক বক্তব্য দিচ্ছেন। মানে ভাসানী যেমন বলতেন জামাত আসলে ইসলাম না, নীল নদের পানি নীল না, জামায়াতে ইসলামী মদিনা নয় মওদুদুল ইসলাম এরকম বলতেছেন, জামায়াতের আকিদা সহি নয়, জামাতের কাদিয়ানীদের চেয়ে ভয়ঙ্কর, জামাত ইমানের বড় ডাকাত, এসব বলে তিনি জামাতকে ভোট দিতে নিষেধ করতেছেন। আমার এই প্রশ্নটা একটা লেজের প্রশ্ন আছে, এই প্রশ্নটা আপনি আসলে কিভাবে দেখেন? এটাকে এরকম দেখেন কিনা মওদুদিবাদী ও দেবন্দীদের মধ্যে শেষ পর্যন্ত ঐক্য হবে না, হেফাজতে আমিরের বক্তব্য এটা স্পষ্ট কিনা? না দেখেন, এখানে একটা জিনিস হলো যে মাওলানা মওদুদির কিছু বক্তব্য নিয়ে আমাদের আপনার দেওবন্দি ধারার আলেম যারা আছেন ওনাদের আপত্তি আছে। ওনারা এটা বলেন যে আকিদাগত প্রবলেম আছে, জামাতের আকিদায় সমস্যা আছে, এটা অনেক দিন থেকে ওনারা বলে আসতেছেন এবং এই প্রবলেমটা 100% রিজলভ হয় না দুই গ্রুপের মধ্যে, কিন্তু পলিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার কারণে আবার কিছু কিছু আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। তো আমার কাছে এখন যেটা মনে হইতেছে যে সামনের দিনে এগুলো রাজনৈতিকভাবে ব্যবহার হবে, কিন্তু খুব স্ট্রং আকারে আসবে না, বরং আপনি দেখবেন যে আগের চাইতে আগে এটা আরো অনেক বেশি ছিল, এখন ধীরে ধীরে এটা কমবে, কিন্তু রাজনৈতিকভাবে এটা ব্যবহার হবে। যেমন ধরেন যে জামাতের যারা অপোনেন্ট থাকবে তাদের জন্য এটা খুবই ভালো স্ট্র্যাটেজি যে তারা যদি আরো একটা দুটো ইসলামিক দল তাদের সাথে পায় এবং তারা যদি জামাতকে ব্যাশিং করে তাহলে একটা নিউট্রাল জায়গাটা হলো। আমি যে ধরেন আমি এগুলোকে ন্যাচারাল প্রক্রিয়া হিসেবে দেখি, আমি যে জায়গাতে দাঁড়াইতে চাই সেটা হলো যে ইসলামের মধ্যে ভিন্ন ভিন্ন আন্ডারস্ট্যান্ডিং আছে এবং ভিন্ন ভিন্ন ওপিনিয়ন আছে, একজনের সাথে আরেকজনের ওপিনিয়ন ডিফার করে। এটা ইসলামের আকিদার মধ্যেও ডিফারেন্ট স্কুল আছে, ইসলামের ফিকের মধ্যেও আছে, ইসলামের পলিটিক্সও আছে। এটাকে আমাদের মাইনে নিতে হবে, একটা সহ অবস্থানের জায়গা থেকে মাইনে নিতে হবে। একজন আরেকজনের একাডেমিক সমালোচনা করুক, কিন্তু খুব বাজে ভাষায় যেন সমালোচনা না করে। সবাই মিললে এক হয়ে যাবে এটাও যেরকম হইব না, আবার সবাই আলাদা আলাদা থাকা মানেই কেউ ইসলামী না এটাও না। এই মানুষের আন্ডারস্ট্যান্ডিং আমি আমার জায়গাটা একটু বলি ডক্টর গালিব। যেমন ধরেন আপনি আমরা যাদের কথা বলতেছি যে ইসলামী আকিদা এটা ঠিক আছে কিনা ওটা ঠিক আছে কিনা, তাদের মধ্যে অনেকেই এই নির্বাচনের আগে বলতেছেন যে তারা আসলে শারিয়া চান, কিন্তু জামাতে ইসলামী শারিয়া চাওয়ার ব্যাপারে জামাতে ইসলামীর বক্তব্য হচ্ছে একটু তাত্ত্বিক, যে আসলে শারিয়ার সাথে কতটুকু গণতন্ত্রের পার্থক্য, তারপরে হচ্ছে শারিয়া কত সময় ধরে পর্যায়ক্রমে ইমপ্লিমেন্ট করা হবে কিনা, এগুলি নিয়ে নানা ধরনের আলাপ আলোচনার কথা যেমন আপনিও বলেন, আরো অনেক তাত্ত্বিকের মুখে আমি এটা শুনছি। এখন এই ক্ষেত্রে আপনি এটা কি বলবেন? আপনারা তো পরিষ্কার করে বলতেছেন না যে আসলে শারিয়া চান না, পরিষ্কার করে যে এটার মধ্যে একটা টাইমলাইনও দিতেছেন না যে ঠিক আছে আমরা 2026 সালে নির্বাচিত হইতেছি, শারিয়া আনতে আমরা শুরু করব 2028 সালে বা পর্যায়ক্রমে আমরা আনবো অথবা আমরা আনবো না। না দেখেন, এটা তো খুব ক্লিয়ার, জামাত যেটা চায় সেটা হলো যে সে দিনের শেষে এট দ্য এন্ড অফ দ্য ডে একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু এই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার যে প্রক্রিয়াটা এটা আপসাইড ডাউন হবে না, যে আপনি একদিন ফাইন মর্নিং সকালে উঠা সবকিছু আপসাইড ডাউন করে দিলেন, বিষয়টা এরকম না। কারণ এখানে প্রচুর একাডেমিক কাজ করতে হবে, ইন্টেলেকচুয়াল কাজ করতে হবে এবং একটা গ্র্যাজুয়াল অ্যাপ্রোচের মধ্যে যাইতে হবে। এখন আপনি জামাতকে কিভাবে বুঝবেন? আপনি বুঝবেন যে সে যখন আপনার নির্বাচনী ম্যানিফেস্টো দিবে সেখানে কি কি প্রায়োরিটি দিতেছে।
Okay. এখনকার বক্তব্যের মধ্যে তার কি কি প্রায়োরিটি, সেখান থেকে আপনি বুঝবেন যে আগামী 5 বছর জামাত কি করবে। Okay. যেমন ধরেন জামাতের আমির এবং নায়েবে আমির দুইজনেই কিন্তু আপনার বোধহয় 5 দফা কর্মসূচির কথা বলছেন। তারা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করবেন, এমপ্লয়মেন্ট তৈরি করবেন, চাঁদাবাজি বন্ধ করবেন, সন্ত্রাস বন্ধ করবেন। তো আপনাকে বুঝতে হবে এইটাই তার ইমিডিয়েট পলিটিক্যাল প্রায়োরিটি না, এটা ইমিডিয়েট পলিটিক্যাল প্রায়োরিটি হোক। আপনি বলতেছেন জামাতে ইসলামী একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়। এখন আপনি আমাকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কি সেই জিনিসটাকে একটু বুঝতে সাহায্য করবেন? যদি আমি 5টা ফ্যাক্টর দিয়ে আপনাকে জানতে চাই যে এটা বিচার, অর্থনীতি, গণতন্ত্র, শিক্ষা, নারী, এই ক্ষেত্রে আমরা এখন ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার থেকে বাইরে কিনা, এবং জামাত ইসলামী এটা থেকে কি চায়? বিচার বিভাগটা কি আসলে এখন আমরা ইসলামী ব্যবস্থা থেকে বাইরে? এটার মধ্যে কি আসলে জামাত ইসলাম পরিবর্তন করতে চায়? খালেদ ভাই, এটা 3টা কম্পোনেন্ট। আমি যদি এটাকে ব্যাখ্যা করি, তাহলে এটা অনেক তাত্ত্বিক আলোচনা, অল্প সময়ের মধ্যে ব্যাখ্যা করা খুব কঠিন। 3টা কম্পোনেন্ট। একটা হইলো ইসলাম একটা ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা চায়, যেখানে মানুষের জন্য ন্যায় বিচার থাকবে। যেমন ধরেন আপনি একটু আগে বললেন যে আমি সমাজকে তখনই ইসলামী বুঝবো যখন আমি দেখবো যে মানুষ চুরি করে না, মানুষ মিথ্যা কথা কয় না, মানুষ ঘুষ খায় না। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা টার্গেট হবে এরকম, যিনি শাসক থাকবেন তিনি জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, তিনি সন্ত্রাস করবেন না, দুর্নীতি করবেন না, এবং মানুষের অধিকারের প্রতি কম্প্যাশনেট থাকবেন। এটা হচ্ছে একটা কম্পোনেন্ট, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আইন কানুন এবং সিস্টেম যেটা আমরা সামনের দিনে ডেভেলপ করব, এইটা কোরআন এবং সুন্নাহর সাথে কনফ্লিক্টিং কোনো কিছু আমি নতুন করে ইমপ্লিমেন্টেশন করব না। এটা কিন্তু বাংলাদেশে বিএনপিও এগ্রি করে, তাই না? বিএনপিও খুব স্ট্রেট ফরওয়ার্ড এই কথা বলে। জাতীয় পার্টি আওয়ামী লীগও করতো, আওয়ামী লীগও বলছে, প্রতিবার বলছে কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন করবে না। সেকেন্ড কম্পোনেন্ট দেখেন। থার্ড কম্পোনেন্ট হলো এক্সিস্টিং সিস্টেমের মধ্যে এমন অনেক কিছু আছে যেগুলো ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে। এইটাকে আমি কিভাবে চেঞ্জ করে একটু একটু করে একটা ইসলামিক সিস্টেমের দিকে যাব। যেমন ধরেন একটা এক্সাম্পল, আমাদের অর্থনৈতিক সিস্টেম ইন্টারেস্ট বেসড। এখন আপনি যদি ইন্টারেস্ট বেসড সিস্টেম থেকে বের হয়ে যান, ইন্টারেস্ট তো ইসলামে হারাম, তাই না? কিন্তু আপনি যদি বের হয়ে যান, আপনি কি একদিনে বের হইতে পারবেন? যে যারা জামাতকে বলে যে তারা আগামীকাল সকালে কেন শরিয়া কায়েম করবে না, তাদেরকে না ক্ষমতা বসায় দেন, তারাও পারবে না। এটা এত কমপ্লেক্স গ্লোবাল সিস্টেম, আপনি পারবেন না। তাহলে থার্ড কম্পোনেন্ট হলো এক্সিস্টিং সিস্টেমকে কেয়ারফুলি এক্সামিন করা, যে এর মধ্যে কোনটুকু ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে এবং সেটাকে আমরা কিভাবে একটু একটু করে চেঞ্জ করতে পারি। এই কাজটা কেউ হঠাৎ করে পারবে না। ওকে, আপনি হঠাৎ করে পারবেন না, আপনি এটা একটা পিরিয়ডিক্যাল বা টাইম বেসড একটা এক্স্যাক্টলি। এবং এইখানে আমি যেটা চাই যে একটা ইসলামী দল এই পরিবর্তনের রোড ম্যাপটা আগে ভাগে বলবে জনগণকে, জনগণের সাথে আলাপ করবে, তার অ্যাপ্রুভাল নিবে, তারপরে করবে, যাতে করে জনগণের কোনো অংশই ভয়ে না থাকে যে আমি তারে ভোট দিব, সে আইসা অন্য একটা কিছু করে ফেলবে। আচ্ছা, ঠিক আছে, এখানে যেন কোনো অস্বচ্ছতা না থাকে। ঠিক আছে, মানলাম। তাহলে আমি আপনার কাছে থেকে মানে একটু বেরসে পাটোয়ারের কাছে যাই। খালি এই পর্যায়ে আমি একটু আপনাকে প্রশ্নটা করে রাখি, আপনারা যদি শারিয়ার ব্যাপারেই ধীরে ধীরে হোক, পর্যায়ক্রমে হোক, সেইখানে যদি যাইতে চান, তাহলে আপনারা জুলাই সনদ, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, সবখানে পিআর, এগুলি কথা তাহলে কেন বললেন? মানে এগুলি তো দরকার নাই আর কি। মানে আপনি যদি শারিয়া কায়েম করেন, তাহলে তার সাথে জুলাই সনদের কি সম্পর্ক, বা জুলাই সনদ থাকলেই কি না থাকলেই কি? আমরা আসছি আপনার কাছে, ডক্টর মির্জা গালিব। আমি একটু বেরসে পাটোয়ারির কাছে যাই। যে বেরসে পাটোয়ারি, আমরা যে এই কখনো সরকারে থেকে, কখনো ফরমাল বিরোধী দলে থেকে, জাতীয় পার্টি গত 15 বছর আওয়ামী লীগের যে সহযোগী শক্তি ছিল, বারবার আমাদেরকে সেই প্রশ্ন করতে হইতেছে যে দেশে যাওয়ার, মানে দেশ ছেড়ে যাওয়ার আগে আওয়ামী লীগের নেত্রী আপনাদের সঙ্গে কোনো আলাপ করেছিলেন? কিছু কি বলেছিলেন? এখন যে তিনি দেশের বাইরে আছেন, তিনি কি আপনাদের সঙ্গে আলাপ করেন? তিনি যে এইসব নির্দেশনা দেন, যে কখনো বাস পুরানোর, কখনো আন্দোলন করার, কখনো ঢাকা লকডাউনের, এটার সাথে কি আপনাদের সম্পর্ক আছে? আপনি পার্টির জেনারেল সেক্রেটারি, আপনি কি একটু বলবেন? আওয়ামী লীগের যে জেনারেল সেক্রেটারি এখন ভারত, প্রথম কথা আমি চাই না, দ্বিতীয় কথা হচ্ছে আওয়ামী লীগ কোনোদিন কোনো রিফাইন্ড মানবে না, তাদের ওই শেখ হাসিনা আপাই লাগবে, এইটা কোনোদিন তারা রিফাইন্ড হইতে তারা চায় না। এখন আপনি চাইলে বা আমি চাইলেও এটা হবে না। এবং সবচেয়ে বড় কথা হলো আমি চাই না আমার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কিছু নিয়ে কিছু আসা যায় না। কিন্তু আমি এখন ব্যারিস্টার পাটোয়ারি, আপনাকে নিয়ে আমি একটা মানে আপনার মন্তব্য নিয়ে আমি একটু বলতে চাই যে আপনি যে এরকম বলতেছেন যে আসলে দেশের রাজনীতির মধ্যে যদি আপনি দেখেন যে এই সম্ভাবনা আছে ভোটারদের কাছে গিয়ে বলার যে আমাদেরকে যদি ভোট দেন তাহলে আওয়ামী লীগের উপরে ব্যান লিফট করা হবে বা আওয়ামী লীগের ভোটকে আকর্ষণ করার জন্য, আমি আবারও বলি, আমি কিন্তু বাংলাদেশের মানুষজনকে যেরকম দেখি, বাংলাদেশের মানুষজনের মধ্যে যারা আদর্শের রাজনীতি করে এতদিন আওয়ামী লীগকে সমর্থন করছে, তারা আওয়ামী লীগকে ছেড়ে গেছে। তাদের সাথে 71 বঙ্গবন্ধু স্বাধীনতার চেতনার সম্পর্ক থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের নাই। আওয়ামী লীগের যে নাই, এটা আমরা মাঠে ঘাটে এটা প্রচার, এটা পাইছি। সেই ক্ষেত্রে তারা কিন্তু আর আওয়ামী লীগের ভোটার নাই। এটা হচ্ছে আমার
মনে হয়। সুতরাং ওই কথা বলার আর কোনো প্রশ্ন আসে না যে আপনারা যারা আওয়ামী লীগ করতেন তারা আমাদেরকে ভোট দেন, তাহলে আবার আওয়ামী লীগকে রিইনস্টেট করা হবে। কারণ আওয়ামী লীগ সর্বশেষ আমরা আওয়ামী লীগের যে চেহারাটা দেখছি, আমরা তো বটেই, আরো অনেকেই হয়তো আওয়ামী লীগকে আর দেখতে চায় না ওই চেহারায়। এটা রিফাইন্ড হোক, এটা আমি জানি না এটা কি হবে, এটা একটা অন্য মানে আওয়ামী লীগ কিন্তু আর নাই। আওয়ামী লীগের মৃত্যু শেখ হাসিনাই ঘটাইছে আসলে। খুব স্ট্রং ওপিনিয়ন হইলো আমার, কিন্তু আমার এরকমই মনে হয়। বেশি পাটারে আপনি যদি একটু মন্তব্য করতেন আমরা একটু আমি আপনার সাথে সরাসরি ডিফার করবো না, এটা হতে পারে আপনার এন্থিসিসটা সঠিক হওয়ার সম্ভাবনা আছে। তো ওই জন্যই তো আওয়ামী লীগ একটা ভোট করতে দিলে আওয়ামী লীগ 5-7% ভোট পেতো, জীবনে আর মুখ ফুলে কথা বলতে পারতো না। এখন আওয়ামী লীগ ভোট করতে না পারলে বলবে আমরা ভোটে জিততাম, এই জন্য আমাদেরকে ভোট করতে দেয়নি, এই সুযোগটা পেয়ে যাচ্ছে। ওকে, আমরা একটু ডক্টর গালিবের কাছে যাই। যে ডক্টর গালিব, আপনারাও কৌশলে আওয়ামী লীগের ভোট টানতে চান। আপনাদের যেসব প্রার্থীরা আছেন, আপনি এখন এটা বলতে পারেন, এটা কেন্দ্রের কথা না, আপনাদের প্রার্থীরা কিন্তু এই রোজা যেরকম, পূজা সেরকম ধরনের কথা থেকে শুরু করে আমরা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা কারা করছে দেখো, বিএনপি এরা করছে, আমরা অত দুষ্ট না, বিএনপি যত দুষ্ট আওয়ামী লীগের জন্য, ওইরকম ভাবে কথা বলতে চান। এটা কি ওই ভোটগুলির জন্যই? স্থানীয় পর্যায়ে যারা বলে, আমি যদি মানে অবজার্ভ করার চেষ্টা করি, তাহলে আমি এগ্রি করি, হ্যাঁ স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের ভোট আছে বলে তারা মনে করে, এবং সেই জায়গা থেকে হয়তো কেউ কেউ এটা করার চেষ্টা করতেছে, এবং এটার মধ্যে দিয়ে তারা যদি আওয়ামী লীগের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে নর্মালাইজ না করে এবং তাদেরকে যেন বিচারের বিয়ন্ডে কোনো এক্সকিউজ না দেয়, এটা হচ্ছে আমাদের দেখার জায়গা। কিন্তু আমি ওভারঅল যেটা মনে করি যে বাংলাদেশের ভোটিং ল্যান্ডস্কেপ পরিবর্তন হইতেছে। বাংলাদেশে একটা ইয়াং প্রজন্ম এখন আছে, এবং এই প্রজন্ম মোর দেন প্রায় 50% ধরেন, তাদের ইনফরমেশন নেওয়ার প্রসেস আগের চাইতে ডিফারেন্ট, অ্যানালাইসিস করার প্রসেস ডিফারেন্ট, এবং তাদের প্রায়োরিটি ডিফারেন্ট। এই লোকদের কাছে আগামী দিনে সে পড়াশোনা করে চাকরি পাবে কিনা এটা মোর ইম্পর্টেন্ট, সে দেশের বাইরে যাইতে পারবে কিনা এটা মোর ইম্পর্টেন্ট, আপনার চাকরিতে যায় ঘুষ দিতে হবে কিনা এটা মোর ইম্পর্টেন্ট। তো তার লাইফকে সে ডিফারেন্ট ওয়েতে দেখে। তো আমরা 90-এর দশকে রাজনীতিতে যেসব প্যারামিটার দিয়ে ব্যাখ্যা করতাম, আপনি সামনের দিনের রাজনীতি থেকে আমি এখানে মুশকিলটা, আপনি প্যারামিটারটা ঠিক আছে ডক্টর গালিব, কিন্তু আমি এখানে মুশকিলটা কোথায় দেখি, আমি মুশকিলটা ঠিক যে কারণে আপনাকে প্রথম প্রশ্ন করছিলাম যে জামাতে ইসলামীরও একটা ফেসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা আছে কিনা, কারণ আমি সেটা দেখতাম যারা এখন আওয়ামী লীগকে ভাগাইতে পাইরা, আওয়ামী লীগকে হটাইতে পাইরা, জীবন দিয়া রক্ত দিয়া যারা এখন ড্রাইভিং ফোর্সে আছে, তাদের অনেকেরই ধারণা হয়েছে এই লোকটা যেহেতু আমার দল করে না, আমি আমার কথাই বলি, সেহেতু সে আমার শত্রু। একদম আওয়ামী লীগ যেভাবে চিন্তা করতো ওই চিন্তাটাই। কিন্তু আমি মুখে জামাতে ইসলামীর মতো শব্দ ব্যবহার করে কথা বলি না বলে জামাতে ইসলামী আমাকে শত্রু ভাবে। সিরিয়াসলি একই রকম আওয়ামী লীগের মতো করে ওই নীতি দেয়া ভাবে। সেটা শুধু আমার প্রবলেম না, সেটা বাংলাদেশে আর বাকি যাদেরকে আপনারা বলতে চান যে এরা আওয়ামী লীগের ভোট ব্যাংক, তারা আওয়ামী লীগের পিছনে আসে, ব্যাপারটা তার সেরকম না। কিন্তু আমরা যদি আওয়ামী লীগের বিপক্ষে না যাইতাম, আওয়ামী লীগ এত সহজে যাইতো না। কিন্তু এদের সবাই আওয়ামী লীগ যাওয়ার পিছনে আমাদের সবারই অবদান আছে। কিন্তু আপনারা এখন আমাদেরকে আওয়ামী লীগ হিসেবে দায়ী করেন, আওয়ামী লীগও আমাদেরকে দায়ী করে যে আমরা আপনাদের পক্ষের, মানে এটা একটা অদ্ভুত ব্যাপার। কিন্তু আমি আপনার এই অ্যাসেসমেন্টের সাথে এগ্রি করি। দেখেন, আমাদের খুব সিলেক্টিভ হইতে হবে, যে যেই জায়গায় বিচার করতে হবে সেই জায়গায় বিচার করতে হবে। বিচারের বাইরে যারা আছে তারা সবাই বাংলাদেশী, এবং তাদেরকে সবাই নিয়েই আমাদেরকে নেশন আগাইতে হবে। আমাদেরকে দুইটা এক্সট্রিম অ্যাভয়েড করতে হবে। একটা হলো ইনক্লুসিভিটির কথা বইলা আমরা যেন আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগকে একটা এক্সাম্পল পানিশমেন্ট যেটা আমরা দিতে চাই, এটাকে যেন আমরা এক্সকিউজ না করি। আবার এট দ্য সেম টাইম এটাকে এক্সটেন্ড করতে 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 যারে আমার পছন্দ না তারে আমি আওয়ামী লীগ বানায় দিলাম, এবং তার নাগরিক অধিকার হরণ করলাম। কবে না কবে একটা বিবৃতি দিছে, সে হয়ে গেছে দোষর, এখন তারে কিছু বলা যাবে না। টক শোতে আব্দুল নূর তুষার সাহেব কোনো একটা কথা বলে যে হ্যাঁ তুমি তো শেখ হাসিনাকে প্রশ্ন করে, এই জন্য তুমি কোনো কথা বলবে না। মানে কি, কোথায় গিয়ে এটা শেষ? আমি বুঝি না। সমাজের মধ্যে এই সংগ্রাম আগেও ছিল, সামনেও থাকবে খালেদ ভাই, এবং এটাকে আমাদেরকে ট্যাকেল করতে হবে। আমাদেরকে সবাই মিললে আমরা যে দল সমর্থন করতে পারি, ডাজ নট ম্যাটার। যখন দেশের প্রশ্ন আসবে, একটা ভালো গণতান্ত্রিক সিস্টেমের কোশ্চেন আসবে, তখন আমাদেরকে আমাদের ভয়েস রেজ করতে হবে। একটা মানে দেখেন, আওয়ামী লীগ কেন ফ্যাসিস্ট হয়েছে, এটার একটা বড় কারণ হলো এই দেশে শুভ বুদ্ধিসম্পন্ন লোক নাই যে যারা তার পার্টি লাইনের বিয়ন্ডে যায় সত্য কথা বলবে। এটা যদি থাকতো তাহলে তো এই অবস্থা হইতো না, তাই না? আমরা যদি এটা তৈরি করতে না পারি, কালকে বিএনপি আওয়ামী লীগের জায়গায় যাবে, কালকে জামাত আওয়ামী লীগের জায়গায় যাবে, এটা ভবিতব্য। তো এখানে আমাদের রোল প্লে করতে হবে, ইচ অ্যান্ড এভরিবডি। এই যে ইন্টারেস্টিং, আমি এই যে একজন পাইছি সাইফুদ্দিন সাহেব 72110 সাইফুদ্দিন। খালেদ, আওয়ামী লীগ সরাইতে আপনার অবদান কি কি ছিল একটু বলেন তো। আপনি খুঁজে দেখেন,
অবদান ছিল কি ছিল না এই ব্যাখ্যা করে তো এখন এটা হবে না। এটা মানে কি কি অবদান ছিল, আপনার অবদান ছিল, বাস ভালো হয়েছে। এই আমরা একটু শেষ করি ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আপনি কি এই জায়গার মধ্যে থেকে একটু বলবেন যে আমি এই প্রশ্নটা ইদানিং সবাইকে করতেছি যারা এই টক শোতে আসতেছে, সেইটা হলো যে আপনি আসলে 5 বছর পরে বাংলাদেশকে কোথায় দেখতে চান? ব্যারিস্টার পাটোয়ারি পরে আমি ডক্টর মির্জা গালিবকে এটা জানতে চাইবো যে আসলে 5 বছর পরে আপনি বাংলাদেশকে কোথায় দেখতে চান? না, বাংলাদেশকে তো আসলে কিছু দেখতে পাচ্ছি না 5 বছর পরে। আমি এই মুহূর্তে যে বিভাজনটা শুরু হয়েছে, বিভাজন যেটা যৌক্তিক কারণ আছে, কিন্তু এই বিভাজনটার কারণে 5 বছর পরে আমি তো অনেকটা ছোটখাটো গৃহযুদ্ধই দেখতে পাই। ওকে, ডক্টর গালিব। না, আমি মনে করি জুলাই সনদ যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের পলিটিক্যাল স্ট্রাকচারাল সিস্টেমে যে পরিবর্তন আসবে এটা আমাদেরকে একটা আনইন্টারাপ্টেড ডেমোক্রেসি দিবে, এবং আনইন্টারাপ্টেড ডেমোক্রেসির মধ্যে যদি আমরা আগামী 3টা বা 4টা টার্ম যাইতে পারি তাহলে বাংলাদেশের চেহারা বদলায় যাবে। আপনি যদি জাস্ট পলিটিক্যাল গভর্নমেন্ট যদি মোটামুটি থাকে, আকাম কুকাম একটু কম করে, তাহলে আপনি দেখবেন যে এই দেশের ইয়াং জেনারেশন এই দেশকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। আমরা যদি আগামী ধরেন গণতান্ত্রিক এনভায়রনমেন্টের মধ্যে যেটা কমে আসবে, আমি মনে করি যে খালেদা আগে বলছি যে সরি শামীম ভাই, 10 সেকেন্ড বলবো, এই মুহূর্তে কিন্তু গত 1 বছর বাংলাদেশে তরুণদের সর্বোচ্চ লেভেলের পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট আছে এট দ্য মোমেন্ট, প্রশাসনে সব জায়গায়। আমরা কিন্তু খুব ভালো কিছু পেলাম না গত 1 বছরে। একটু ট্রায়াল এররের মধ্যে দিয়ে যাইতে হবে শামীম ভাই, হঠাৎ করে আসছে তো। লেট গিভ দেম দেখেন, আমার মনে হয় যে উই নিড আ ডেমোক্রেটিক প্রসেস, আনইন্টারাপ্টেড ডেমোক্রেটিক প্রসেস। এটার মধ্যে যদি আমরা থাকি তাহলে আপনি দেখবেন এটা অটোমেটিকলি ডেভেলপ হবে। যে আজকে সোশ্যাল মিডিয়ায় আপনি যে অ্যাংরি রিয়াকশন দেখেন, এটাও কিন্তু হাসিনার সময় ডেমোক্রেসি ছিল না বইলা। এটা যদি আপনি একটা গণতন্ত্রের মধ্যে যান তাহলে আপনি দেখবেন যে অ্যাগ্রিনেসটা কমে আসবে, মানুষের চিন্তায় আরো পলিশড মানে ভাব আসবে। তো আমার বোধ হয় যে আমাদের একটা ট্রায়াল এন্ড এরর টাইমের মধ্যে দিয়ে যাইতে হবে, এবং প্রিকন্ডিশন হলো একটা আনইন্টারাপ্টেড ডেমোক্রেসি থাকতে হবে। ডক্টর মির্জা গালিব, আপনাকে অনেক ধন্যবাদ। আমি শুধু আশা করব যে ঠিক আছে ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে যাক, কিন্তু তাতে যাতে পদার্থের প্রপার্টি চেঞ্জ না হয়ে যায়। আপনি বিজ্ঞানের লোক, সেজন্য আপনাকে বলা ভালো যে আপনি কিন্তু জানেন যে তাপ এবং চাপের কারণে পানি দিয়ে কিন্তু লোহা কাটা যায়, আপনি যদি সেটা ব্যবহার করেন। আমি প্রপার্টি চেঞ্জ না হোক, পদার্থগুলি পদার্থের মধ্যে থাকুক, সেইটা আমি একটু চাইবো। আর ব্যারিস্টার শামীম পাটোয়ারি যেটি বলতেছেন, আপনাকে আমার কোনোদিন এত নেতিবাচক আমার কোনোদিন মনে হয় নাই। আমি আশা করি যে আপনার এইবারের প্রেডিকশন ভুল হোক, আমরা বিভাজনের মধ্যে দিয়ে না যায়, আমরা আসলে বিভাজনটা করে আমরা আসলে এটা এফোর্ড করতে পারবো না। আমরা যত বেশি বিভাজিত হবো আমাদের তত বেশি মনে হয় আমাদের সাধারণ মানুষ তত বেশি সাফার করবে। আমরা চাইবো যে এইগুলি না হোক, ক্ষমতা বা অন্য কোনো কিছুর জন্যই যাতে আমরা এগুলি না করতে চাই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক আমাদের সাথে ছিলেন, অনেকে অনেক মন্তব্য করেছেন, পজিটিভ নেগেটিভ। আপনাদের সবাইকে আমরা একটু ধন্যবাদ দিতে চাই, এবং আগামী অনুষ্ঠানের জন্য আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখনই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকের এই টকশোটি শেষ পর্যন্ত দেখলেন। আপনি হয়তোবা বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক কিছু চিন্তা করেন, অনেক কিছু ভাবেন। বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু আসুক সেটি আপনি কামনা করেন, সেই জন্য হয়তোবা আপনি এই টকশোটি শেষ পর্যন্ত দেখছেন। এবার আপনার দায়িত্ব হবে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করা। আপনি যদি একটি কমেন্ট করেন তাহলে আপনার ওই কমেন্টটি আরেকজন এসে পড়বে, এবং আপনার ওই কমেন্টটি যদি মূল্যবান হয়ে থাকে, আপনার ওই কমেন্টটি যদি দামি কথা হয়ে থাকে, তাহলে আপনার ওই কমেন্টটি পড়ে আরেকজন কিন্তু অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। তো অতএব আপনার উচিত আমাদের এই কমেন্ট বক্সে একটি কমেন্ট করা, এবং এর পরিপ্রেক্ষিতে আরও একটি সমাধান রয়েছে কিংবা উপকার রয়েছে। সেটি হচ্ছে আপনার এই কমেন্টের যে কথাগুলি লিখবেন সেই কথাগুলির মধ্যে যদি আপনার ভুল ধারণা থাকে কিংবা আপনার চিন্তাভাবনা যদি ভুল ধারণা থাকে, তাহলে কিন্তু আপনার ওই ভুল ধারণাটি বদলে দিতে পারে আরেকজন আপনার ওই কমেন্টের উত্তর দিয়ে। প্রিয় দর্শক, আশা করি আপনি বুঝতে পারছেন, এবং একটি লাইক দিবেন। আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি বদলাতে হয়, বাংলাদেশের রাজনীতি যদি একটি সুষ্ঠু শৃঙ্খলার ভিতর আনতে হয়, তাহলে আমাদেরকেই কাজ করতে হবে, এবং ভালো মানুষদেরকে রাজনীতির মাঠে নিয়ে আসতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে রাজনীতির মঞ্চে আসার জন্য, রাজনৈতিক প্ল্যাটফর্মে আসার জন্য। আমরা যদি এই বাংলাদেশের রাজনীতিটাকে পরিবর্তন করতে চাই তাহলে, এবং আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর রাজনৈতিক প্ল্যাটফর্ম দিতে চাই, উপহার দিতে চাই, তাহলে কিন্তু আমাদেরকেই কাজ করতে হবে। ভালো মানুষদেরকে বারবার উৎসাহিত করতে হবে, তাদেরকে বলতে হবে যে আপনি
আসেন রাজনীতির মাঠে, আপনাকে আমরা সাপোর্ট দেব। এবং যেই সব অসৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতির মাঠে যারা রাজনীতি করতেছে তাদের কাছ থেকে একটু দূরে থাকবেন। তারা হয়তো বা কিছু উচ্ছৃঙ্খল ছেলেবেলে নিয়ে কিংবা কিছু নেশাদ্রব্য বিক্রি করে, নেশাদ্রব্য ছড়িয়ে কিছু মানুষ তাদের আয়ত্তের ভিতর রাখবে এবং এইসব নেশাখোর মানুষ তারা হয়তোবা কখনোই বুঝতে পারবে না যে তাদের জীবনটা কীভাবে শেষ করে দিচ্ছে এই একজন নেতার পিছনে। এবং তারা যদি নাও বুঝে, আমাদেরকে তাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে। এবং আমরা যারা ভালো চিন্তাভাবনার মানুষ আছি, তারা যদি সবাই একত্রে হাত মিলিয়ে কাজ করা শুরু করি, তাহলে এই অসৎ মানুষগুলির চিহ্ন থাকবে না। প্রিয় দর্শক, আশা করি আপনি আমার কথাগুলি বুঝতে পারছেন। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।